একযোগে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেও শেখ হাসিনা ছাত্র জনতা হত্যাকাণ্ডের জন্য কোনো ক্ষমা চাননি। গত বছর গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার একযোগে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, আর এই সাক্ষাৎকারগুলো প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে ইমেইলের মাধ্যমে। সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার দায়, আসন্ন নির্বাচন, দেশে ফেরা, ট্রাইব্যুনালে তার বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন। এগুলোই পলাতক জীবনে তার দেওয়া প্রথম সাক্ষাৎকার। তিনটি সাক্ষাৎকারেই শেখ হাসিনা একই ভাষায় কথা বলেছেন, নিজে কোনো কিছুরই দায় নেননি, কোনো কিছুর জন্য অনুশোচনাও করেননি। ছাত্র জনতার হত্যার জন্য মাঠ পর্যায়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেই দায়ী করেছেন। এমনকি তার ভাষায় সহিংস বিদ্রোহ দমনকে সাংবিধানিক অধিকার বলেও বর্ণনা করেছেন তিনি। আবার নিজে পরপর তিনটি একতরফা নির্বাচনের আয়োজন করলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছেন। নিজে প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে বিভেদ বাড়ালেও এখন তিনি বলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে বিভেদ বাড়বে। তিনটি সাক্ষাৎকারেই তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের তাৎক্ষণিক সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলছে, 15 বছরের বেশি সময় কঠোরভাবে দেশ শাসন করা হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা, তখন হাসিনা বলেন, আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান, ভাই বোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকব। সাক্ষাৎকারে শেখ হাসিনা গত বছরের বিক্ষোভ দমনের সময়কার কর্মকাণ্ডকে সমর্থন করেন, তবে তিনি এটাও বলেন কোনো ব্যক্তিগত দায় তিনি স্বীকার করবেন না, আর ওই আন্দোলন ছিল একটি সহিংস বিদ্রোহ। শেখ হাসিনার দাবি, বেশি সংখ্যক প্রাণহানির জন্য দায়ী ছিল মাঠ পর্যায়ে থাকা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়া। তিনি আরও বলেন, একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম, এটা ঠিক নয়। শেখ হাসিনা দাবি করেন, প্রথম দিকের হত্যাকাণ্ড নিয়ে তার সরকারই একটি স্বাধীন তদন্ত শুরু করেছিল, কিন্তু পরে তা বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একই কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ, আমি ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছি, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে তিনি স্বীকার করেন, চেইন অফ কমান্ডের মধ্যে কিছু ভুল অবশ্যই হয়েছিল। সামগ্রিকভাবে সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল পরিমিত, সৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং যতটা সম্ভব প্রাণহানি কমানোর লক্ষ্যে। তিনি এ প্রসঙ্গে ইন্ডিপেন্ডেন্টকে আরও বলেন, মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাদের সুপ্রতিষ্ঠিত কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা মেনে চলার কথা ছিল। এসব নির্দেশিকায় বিশেষ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া ছিল। এমনটা হতে পারে যে জটিল পরিস্থিতির মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেগুলো হয়তোবা ভুল ছিল। নিজের বিচার প্রসঙ্গে তিনি যা বললেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে। শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এজন্য তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে। অভিযোগ হচ্ছে, হাসিনা তার আন্দোলনের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এর ফলে প্রায় 1400 মানুষ নিহত হন। শেখ হাসিনা দাবি করেছেন, ছাত্র আন্দোলনের সময়ের 1400 মৃত্যুর সংখ্যাটি অতিরঞ্জিত। তার ভাষায়, এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে, কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা। এ নিয়ে সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেছেন, যদি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে মৃত্যুদণ্ডও দেয়, তাতে আমি অবাক হব না বা ভয়ও পাব না। এটি একটি প্রহসনের বিচার, যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে।
এই ট্রাইব্যুনাল একটি প্রহসনের আদালত, যেটি পরিচালনা করছে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে গঠিত একটি অনির্বাচিত সরকার। এই প্রতিদ্বন্দ্বীদের অনেকেই আমাকে সরাতে যে কোনো কিছু করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে লিখেছে, আদালতে এমন অডিও রেকর্ডিং বাজানো হয়েছে যেখানে হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলছেন। তবে শেখ হাসিনা দাবি করেছেন এই রেকর্ডগুলো প্রসঙ্গের বাইরে কেটে নেওয়া ও বিকৃত করা হয়েছে। হাসিনা এও বলেছেন, সহিংসতা ঘটেছে মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তে, সরকারের আদেশে নয়। দ্য ইন্ডিপেন্ডেন্টে এ পর্যায়ে মন্তব্য করে বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হবে এবং সম্ভবত তিনি জানেন ইতিহাস তাকে সদয়ভাবে বিচার করবে না। যদিও শেখ হাসিনা বলছেন, সহিংস বিদ্রোহের মুখে দেশ রক্ষায় সাংবিধানিক কর্তব্য পালনের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয়। শেখ হাসিনা সব দায় অস্বীকার করলেও দ্য ইন্ডিপেন্ডেন্ট মন্তব্য করেছে যে গত বছর বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর যে দমনপীড়ন চালানো হয়েছিল তা বিশ্বকে শোকার্ত করে তুলেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উপ-আঞ্চলিক পরিচালক বাবু রামপান্ত তখন বলেছিলেন, বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা বাংলাদেশি কর্তৃপক্ষের বিক্ষোভকারী ও ভিন্নমতের প্রতি একেবারেই অসহিষ্ণুতাকে তুলে ধরছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক তখন বলেছিলেন, ছাত্র বিক্ষোভকারীদের উপর আক্রমণ বিশেষভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য। জাতিসংঘের প্রতিবেদনেও বলা হয়েছিল, এটি ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে সহিংস ঘটনা। পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই হাসিনা সরকারকে বিরোধীদের দমন, রাজনৈতিক হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থার অপব্যবহার ও একতরফা নির্বাচনের জন্য অভিযুক্ত করেছিল। দেশত্যাগ ও উত্তরাধিকার প্রসঙ্গে তিনি যেটা বলেছেন, দেশত্যাগ প্রসঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, গত বছরের 5 আগস্ট দেশে থাকা অসম্ভব হয়ে পড়ায় তিনি চলে যান। তিনি বলেন, থেকে গেলে আমার জীবন যেমন ঝুঁকিতে পড়ত, আশপাশের মানুষদের জীবনও তেমনি বিপদে পড়ত। তবে নির্বাসনে থাকলেও তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এখনও প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, শুধু অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে সুস্থ করতে পারে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে শেখ হাসিনা বলেন, কোনো সরকার যদি এমন নির্বাচনের মাধ্যমে গঠিত হয় যেখানে তার দল থাকবে না, তবে তিনি সেই সরকারের অধীনে বাংলাদেশে ফিরবেন না, তিনি ভারতে থাকার পরিকল্পনাই করছেন। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ একদিন আবার বাংলাদেশের ভবিষ্যতে ভূমিকা রাখবে, সরকারে থাকুক বা বিরোধী দলে। আর এই দল পরিচালনার জন্য তার পরিবার দরকার নেই। তিনি বলেন, এটা আমার বা আমার পরিবারের বিষয় নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠার উপর। কোনো ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না। তবে এক্ষেত্রে রয়টার্স উল্লেখ করে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বছর রয়টার্সকে বলেছিলেন যে দল চাইলে তিনি নেতৃত্বের কথা বিবেচনা করতে পারেন। ভোট বর্জন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক নির্বাচন বর্জন করবে। তিনি এটাও বলেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অবিচারী নয়, এটি আত্মঘাতী সিদ্ধান্ত। পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। লাখ লাখ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। এখন যে অবস্থা রয়েছে তাতে তারা ভোট দেবে না। আপনি যদি একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান, তাহলে আপনি লাখ লাখ ভোটারকে বঞ্চিত করতে পারেন না। আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এটাও বলেছেন, আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্যান্য দলকে সমর্থন করতে বলছি না, আমরা এখন আশা করি বোধোদয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে। আর এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সহ সব বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। তার দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা মানে দেশে ভবিষ্যতে বিভেদের বীজ বপন করা। গুম প্রসঙ্গে তিনি যে কথা বলেছেন বা গুমের কথা নিয়ে আশানুরূপ কোনো মন্তব্য তিনি করেননি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুতির পর
তার সমর্থকদের উপর বড় ধরনের দমন অভিযান চালানো হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে আইনশৃঙ্খলা বাহিনী অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযানে হাজারো মানুষকে গ্রেপ্তার করে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা রাষ্ট্র অস্থিতিশীল করবার ষড়যন্ত্র করছে। এ নিয়ে রয়টার্স সবশেষ বলছে যে তবে নিজের শাসনামলে গোপন আটক কেন্দ্রে নিখোঁজ হওয়া শত শত মানুষের ভাগ্য সম্পর্কে শেখ হাসিনা কিছুই বলেননি, তিনি কৌশলে সেটাকে এড়িয়ে গিয়েছেন।